প্রতিটা জলবায়ু সম্মেলন বা পরিবেশ বা বায়োডাইভার্সিটি নিয়ে যখন আসলে সম্মেলন হয়, সেটা কিন্তু এক ধরনের ইমিশন আসলে করে বড় রকমের। তো এবার যেটা আসলে হয়েছে যে একদম অ্যামাজনের মতো জায়গাতে এই সম্মেলনটা হবে সেটা কিন্তু সবাই জানতো। কিন্তু এটা আগে আসলে ডিক্লারেশনটা আগে আসে এবং সবাই সম্মত হয়েছে। পরবর্তীতে যখন আসলে জঙ্গলের এই একটা বিশাল অংশ কাটা হয়েছে ১০,০০০ হেক্টর, এটা নিয়ে বিতর্ক তৈরি হইছে। কিন্তু আ মানে এই জঙ্গলটা যখন আসলে কেটে ফেলা হইছে, সেই কেটে ফেলার কারণে কিন্তু ওই অঞ্চলের যে বন্যপ্রাণী তারাও যেরকম আসলে উদ্বাস্তু হইছে, তার চাইতেও পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় যে টুপি গুয়ারানি যে আদিবাসী তাদের অঞ্চল, গ্রাম ছিল তারাও আসলে ডিসপ্লেসড হইছে এবং আ এই সম্মেলনে যখন আমাজনের আদিবাসীরা আবার আসতে চেয়েছিলেন, তারা প্রবেশ করতে চেয়েছিলেন, তাদেরকে বাধা দেয়া হইছে, তাদেরকে ঢুকতেই দেয়া হয়নি। সম্মেলনের একটা বিষয় থাকে যে জলবায়ু সম্মেলনে ২ টা জায়গা থাকে। একটা মানে একটা গ্রিন জোন, একটা ব্লু জোন। গ্রিন জোনে সবাই যাইতে পারে। কিন্তু ব্লু জোন যেখানে হইতেছে সব সিদ্ধান্ত হবে, মন্ত্রীপক্ষ থাকবেন বা যাদের ব্যাজ আছে accredited, যারা UNFCCC তারা যাবে, কিন্তু ওইখানে তারা যাইতে পারে নাই। তো কথাটাই আসলে বলতে পারে নাই। মানে ওই অর্থে যে ব্রাজিলের মানে ওই অঞ্চলে আমাজন অঞ্চলের আসলে আদিবাসীরা। তো এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানে একটি জলবায়ু সম্মেলন কি পরিমাণে কার্বন ইমিশন করে সম্মেলনের কারণে। সবাই তো এখানে এয়ার ব্যবহার করছে বা বিভিন্ন ভেহিকেল ব্যবহার করছে এবং এটার যে আসলে যে অবকাঠামো যেটা তৈরি করা হয়, তো সেটাও আসলে ক্যালকুলেট করাটা আসলে জরুরি। কারণ এটা লাস্ট কপটা ছিল আসলে 30 কপ। তো ৩০ টা কপে কি পরিমাণে ইমিশন আসলে হইছে, কি পরিমাণে বায়োডাইভার্সিটি লস হইছে, এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন হইছে, কালচারাল ডিস্ট্রাকশন হইছে, এগুলো সবকিছু বিবেচনায় আনা জরুরি। কারণ যেহেতু গ্লোবাল লিডাররা কোনো ধরনের সিদ্ধান্তে আসতে পারছেন না এবং যে মানে আর্গুমেন্ট গুলো আগে তারা করছেন, যে কমিটমেন্ট তারা আসলে করেছেন, বিশেষ করে প্যারিস এগ্রিমেন্টে, সেই প্যারিস এগ্রিমেন্টের প্রত্যেকটা কমিটমেন্ট আসলে তারা ভাঙতেছেন।